আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায়, প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও সে আলোচনা করতে চাই এবং স্টুডিওতে এজন্য 3 জন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, সদস্য নির্বাহী কমিটি বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব খালেদ সাইফুল্লাহ, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত। আলোচনা শুরু করছি যেটি আসলে আজকে দিনভর আলোচনা হয়েছে গণভোট প্রসঙ্গে, এবং জামাত সহ 8টি দল নির্বাচন কমিশনে গিয়ে তাদের সেই বার্তাও দিয়ে গেছে। জামায়াত নেতা বলছেন আজকে রাতের মধ্যেই যেন গণভোটের তারিখ নির্ধারণ করা হয় এবং নভেম্বরের মধ্যেই তারা ভোট চান। আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক, অবিবেচনাপ্রসূত। এই অযৌক্তিক বা অপ্রয়োজনীয় ছাড়া আর কোনো আসলে যুক্তি আছে কিনা যেটি নির্বাচনের আগে গণভোট না হওয়ার পেছনে? জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের সকল দর্শক শ্রোতা মণ্ডলী, আমার সহ আলোচক জনাব রাশেদ এবং খালিদ সাইফুল্লাহ, তাদেরকেও শুভেচ্ছা। দেখুন, 5ই আগস্টের পট পরিবর্তনের পরে এমন একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল যে 5ই আগস্ট মনে হয় সংগঠিত হয়েছিল গুটি কয়েক মানুষের তত্ত্বাবধানে, এবং 5ই আগস্ট তৈরি হয়েছিল তাদের গুটি কয়েক ব্যক্তির খায়েশ পূরণ করবার জন্য। একটা পর্যায়ে আপনাদের মনে আছে যে আমরা যখন নির্বাচনের কথা বলতাম তখন ডান বাম থেকে এমনভাবে আক্রমণ করা হতো মনে হয় যে নির্বাচন চাওয়াটাই একটা পাপ। মানে জাতীয় নির্বাচনের জন্য তো এত বড় শর্ত দেয় নাই, তারা বলতো শুধু জাতীয় নির্বাচনের জন্য। হ্যাঁ, বিষয়টা এরকম ছিল। এবং আমরা একটু চিন্তা করতাম ঠিক আছে, এরা যখন বলতেছে একটু নেই মিনে কথা বলতাম। এটাই ছিল আমাদের জন্য অন্যায়। বাংলাদেশে যতগুলো অভ্যুত্থান হয়েছে, ইনক্লুডিং 24 জুলাই আগস্টের অভ্যুত্থান সহ, বাংলাদেশের গণতন্ত্রের সংকটের জন্য, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার যে অন্তরায় ছিল সে মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকার, ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত যারা করেছে তাদের বিরুদ্ধেই মূলত অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতা আসার পরে তাদের মূল কাজ ছিল দেশের জনগণের দীর্ঘদিনের ভুলণ্ঠিত যে মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার ভোট, সেই ভোট আয়োজন করা। অন্য কোনো কাজ ওই সরকারের ছিল না। অন্তর্বর্তীকালীন সরকারের অন্য কোনো কাজই ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার বলেন যে না, এত তাড়াতাড়ি কিভাবে নির্বাচন করে, এত কিছু করতে হবে, সংস্কার করতে হবে, বিচার করতে হবে। বা এই সংস্কার কে করবে? যে এই ভদ্রলোকরা সারা জীবন হয় বিদেশের মাটিতে না হয় দেশের মাটিতে আরামে আয়েসে মোটামুটি জীবনযাপন করলেন। উনি দেশ কোনোদিন চালানো নাই, ভবিষ্যতে কোনোদিন চালাবেন না। কিন্তু এই মেম্বার হওয়ার যোগ্যতাও নাই প্রথমত। দ্বিতীয়ত, বিচার করতে হবে। কার বিচার করবে? শেখ হাসিনা গণহত্যাকারীর বিচার। বিচারটা করবে কে? অন্তর্বর্তীকালীন সরকার। তার 14 গোষ্ঠীর মধ্যে কোনো একটা লোক মামলার শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, জেলখানার বারান্দায় গিয়েছে, কোর্টের বারান্দায় গিয়েছে, তার বিচার করার দরকারটা কি? সে কি বিচার করবে? সে বিচার বুঝবেটা কি? তার কোনো সন্তান নিহত হয়েছে, তার বাড়ির কোনো লোক হাজার হাজার মামলা নিয়ে কোর্টের বারান্দায় ঘুরে বেরিয়েছে। এটা হচ্ছে একটা আইওয়াশ ছিল। তাহলে এই সরকারকে আপনারা মানলেন কেন? নিজেদের আমরা সরকারের কোনো ত্যাগ নাই, যে সরকার মেনেছিলাম, আমরা তো বুঝি নাই, আমরা ভদ্রলোকই আচরণ করি, তো সমস্যাটা ছিল ওই জায়গায়। কারণ
আমরা মনে করেছিলাম এত বড় অভ্যুত্থানের মধ্যে যে সরকারটি রাষ্ট্র ক্ষমতায় এসেছে, সেই সরকারটি যদি ব্যর্থ হয় তাহলে আমাদের এই অভ্যুত্থানের যে চেতনা সেটা ভুলণ্ডিত হবে। অভ্যুত্থানের যে শক্তিগুলো আছে, রাজনৈতিক সামাজিক যে শক্তিগুলো আছে, এই শক্তিগুলোর ঐক্য যদি বিনষ্ট হয় তাহলে সেই ঐক্যটা ফ্যাসিবাদকে, ওই ঐক্য বিনষ্ট হলে ফ্যাসিবাদ তার সুবিধা গ্রহণ করবে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বিশাল জনসমুদ্রে একাধিকবার ঘোষণা করেছেন যে এই সরকার আমাদের রক্তের বিনিময়ে, দেশবাসীর রক্তের বিনিময়ে, হাজার হাজার তরুণ তাজা রক্তের মানুষের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। বিনিময় কি করলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই দেশের সেনাপ্রধান বললেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া দরকার। একদিনের মাথায় আপনার যুক্তরাষ্ট্র থেকে ইউনূস সাহেবের প্রতিনিধি তিনি বললেন যে না, এটা সম্ভবই না। ভাই আপনার কাজটা কি? শেখ হাসিনা কি আপনাকে কোনো বিরক্ত করছে? আপনি শুধু সুফল নিয়েছেন, আপনি শুধু আরামের চেয়ারে বসেছেন এবং আরাম ভোগ করার জন্য আছেন। আপনার সমস্ত রাজনৈতিক দলগুলো বলল ডিসেম্বরের মধ্যে নির্বাচন, ইনক্লুডিং বিএনপি। সমস্ত রাজনৈতিক দলগুলোর অবস্থান এবং বিএনপির অবস্থান এই দেশের সাধারণ মানুষও জানে, আপনিও জানেন, আমিও জানি। ইউনূস সাহেব জাপানে গিয়ে বললেন একটি মাত্র দল শুধু ডিসেম্বরে নির্বাচন চায়। আবার আরেক জায়গায় আপনাদের সাথে কথা বলি ফেব্রুয়ারিতে ঠিক, আবার আরেক জায়গায় গিয়ে বললেন কি যে বাচ্চা কাচ্চারা একটা দল করছে, ওদেরকে একটু বড়সড় হওয়ার সুযোগ দেওয়া দরকার, ডাকার টাটা টানা মেলার সুযোগ দেওয়া দরকার। ভাই এটা তো আপনার দায়িত্ব না, ওইটা তো আপনার দায়িত্ব ছিল না। এই সমস্ত অপরিপক্ক কথাবার্তা বলে এবং কাজ করে, এবং কিছু কিছু উপদেষ্টা তাদের কথাবার্তার চাল চলন ঢংমং দেখলে মনে হয় যে তারাই সবকিছু করছে। আপনি যে বললেন আমাদের সঙ্গে কথাবার্তা বলে, কখন? যখন ইউনূস সাহেব দুইটা জিনিস, একটা হলো যে অনুধাবন করেছেন যে না, আমি বিচার বলি, আমি সংস্কার বলি, আমি দেশে গণতন্ত্রের কথা বলি, নির্বাচন ছাড়া অন্য কোনো রাস্তা নেই। যে আমরা এই কথাগুলো আমরা আসলে জানি, কিন্তু আপনার কাছে জানতে চাইছি যে এই অযৌক্তিক বা অপ্রয়োজনীয়র বাইরে গণভোটটি আগে হওয়ার পেছনে আর কোনো যুক্তি আছে কিনা? যে হ্যাঁ, এটা আমি বলতে গিয়ে অন্যদিকে চলে গিয়েছি, সরি, একটু ছোট করে। সেটা হচ্ছে যে গণভোট আপনি করেন, প্রয়োজন অনুযায়ী গণভোট সকলের ঐক্যমতের ভিত্তিতে হবে। এখন আপনি এমন একটা ঐক্যমত, নামই হলো ঐক্যমতের কমিশন, কিন্তু প্রত্যেকটা জিনিস ওনাদের ঝুলি থেকে যেটা বের হবে ওইটার ভিতরে নাকে খত দিয়া বিভিন্ন কায়দা তাদেরকে জোর করে একমত করতে হবে। এটা তো ভাই ফ্যাসিবাদী আচরণ। এরপরে আপনি নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপির মতো রাজনৈতিক দল, সেই পাতাটা বাদ দিয়ে আপনি নতুন কিছু জাতির সামনে উপস্থাপন করেন। এটা কি ধরনের ঐক্যমত ভাই? এটা তো ঐক্যমতের নামে ফ্যাসিবাদকে চাপিয়ে দেওয়ার নামান্তর। শেখ মুজিবুর রহমানের কথা বলা হলো যে ওনার ছবি রাখা হবে, আবার জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল বললেন উনি একটা ভালো মানুষের নাম তো থাকতেই পারে, আবার সার্জিস আলম এটা আবার শেয়ারও দিল। জি, সেটি নিয়ে আমি আলোচনা আসছি। তার আগে একটু রাশেদ খান মেনন, দুঃখিত রাশেদ খান আপনার কাছে জানতে চাই যে জামায়াত, আপনি বলছিলেন আপনার একটি মন্তব্য ধরে জামায়াত এনসিপি ছাড়া সবার সঙ্গে প্রতারণা করেছে সরকার, এটি আপনি আজকে মন্তব্য করেছেন। আমি যেটি দেখলাম যে এখন পর্যন্ত ঐকমত্যের যেই সর্বশেষ সুপারিশ, সেখানে মোটা দাগে বিএনপি সহ অন্য যাদের আপত্তি সেটি হচ্ছে যে উচ্চকক্ষে পিআর, এছাড়া আরও কিছু ছোট ছোট পরিবর্তন আছে বা মন্তব্য। যেখানে উচ্চকক্ষে পিআরের ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দিয়েছে 4 দল, সেই দলের মধ্যে আপনারা নেই। সেখানে হচ্ছে 12 দলীয় জোট, এনডিএম, জাতীয়তাবাদী সমমনা জোট এবং বিএনপি। তাহলে শুধু এনসিপি আর জামাতকে খুশি করলো? জি, ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। দেখেন, ঐক্যমত কমিশনের বৈঠকে আমি গিয়েছি, সাইফুল্লাহ ভাইও তিনি কয়েকদিন গিয়েছেন। শেষের দিকে যে সিদ্ধান্ত হয়, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দেওয়া হবে, এরপরে একই দিনে জাতীয় নির্বাচন এবং একই দিনে জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট, এই প্রস্তাবনা ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আমাদের সামনে হাজির করা হয়। আমাদেরকে বলা হয় যে এক্সপার্টরা এই অপিনিয়ন দিয়েছে। 12 দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসান হুদা, নিশ্চয়ই চিনেন, এহসান হুদা যখন প্রশ্ন করেন যে কারা এই প্রস্তাব দিল, তখন আলী রিয়াজ স্যার বলেন এক্সপার্ট,
আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এক্সপার্ট আছে। তো সে সময় বিএনপি বলেছিল সালাউদ্দিন আহমেদ সাহেব যে গণভোট নির্বাচিত সংসদ হওয়ার পরে, কিন্তু আমরা বললাম না, আগে হইতে হবে, দুঃখিত আগে না, মানে ভোটের যে প্রস্তাবনা দিয়েছে সেটির আলোকে হইতে হবে। পরে আমাদের আলী রিয়াজ স্যার তিনি বললেন যে তাহলে আপনারা বসেন, এই কমিশনের বাইরে আপনারা একটু বসেন। সাকিব ভাই বললেন যে ঠিক আছে আমরা একটু বসবো। তিনি উদ্যোগ নিয়ে আমাদের 9টি দলকে বসালেন। বসার পরে সেখানে এনসিপি, আমরা, এবি পার্টি, গণতন্ত্র মঞ্চের 6টা দল, এই 9টা দল আমরা একমতে আসলাম যে একই দিনে গণভোট এবং একই দিনে জাতীয় নির্বাচন, অর্থাৎ এই 9টি দল আমরা একমতে আসলাম। আসার পরে এনসিপি তারা ঐক্যমত কমিশনের বৈঠকে খুব পজিটিভ বলল, যেহেতু 9টা দল বৈঠক করেছি। পরের দিন যেটা হলো, হঠাৎ করে এনসিপি আমাদের সাথে আলোচনা ছাড়া তারা ইউটার্ন নিল। যদিও অনেকে বলে পোল্টি মারলো, আমি এটা বলবো না, আমি বলবো ইউটার্ন নিল। তো আমি আমি তখন করে পড়া যায়, সিদ্ধান্ত থেকে সরে আসলাম। জি, তো আমি তখন ওই কমিশনের বৈঠকে বললাম যে রাজনীতিবিদদের চরিত্র সকাল বিকাল বদল হইলে মানুষ ভালোভাবে নেয় না। প্রেস ব্রিফিং এ এসে একই কথা বললো, তাহলে আমাদের সাথে বসলেন কেন? কোন সিদ্ধান্ত থেকে আমি শেষ করি। গণভোটের প্রসঙ্গে যে আলাদা করে যেটা আমরা 9টি দল একমত হয়েছিলাম। তো যাই হোক, এখন তারা বলছে আগে হইতে পারে, একই দিনে হইতে পারে, এ ধরনের কথা তারা বলছে। তো যাই হোক, বিএনপি পরে চেয়েছিল, আমরা তাদেরকে কনভিন্স করলাম, তারা আমাদের সাথে ঐক্যমতে আসলো। জামাতকে কোনোভাবে বোঝানো যাচ্ছে না। জামাতের কথা হলো আমার 80% মেনে নিয়েছে, আরও 20% আমার বাকি আছে, এটা মানতেই হবে। কারণ বিএনপি আমি দেখেছি যে তারা অনেক বিষয়ে ছাড় দিয়েছে, জামাত কোনো একটি বিষয়ে ছাড় দিবে না। এই কাজগুলো আসলে কেন করা হচ্ছে? এমনকি এনসিপি ছাড় দিয়েছে, গণপরিষদ নির্বাচন নিয়ে তাদের দাবি ছিল, সেটা তারা ছাড় দিয়েছে। তো যাই হোক, এখন প্রসঙ্গ হলো যে আমাদেরকে স্বাক্ষরের জন্য ডাকলো, আমরা 25টি দল স্বাক্ষর করলাম। তখন বলা হলো যে উইথ নোট অফ ডিসেন্ট আপনারা স্বাক্ষর করেন। তো আমরা সেভাবে স্বাক্ষর করলাম। সুপারিশ করলো উইথআউট নোট অফ ডিসেন্ট। তাহলে এইটাকে আমাদের 25টা দলের সাথে প্রতারণা করা হলো না? কিন্তু আপনাদের তো নোট অফ ডিসেন্ট ছিল না, বাচ্চা হ্যাঁ, অনেক অনেক বিষয় ছিল। কে বলছে না? মানে এই উচ্চকক্ষের পিয়ার এর যেটি আসলে এখন দেখেন, আমি রাজনীতি করি, সব তো আর আমাকে কেন্দ্র করে হইতে হবে এটা না। আচ্ছা, অন্য দলের তো বিষয় আছে, তাই না? যারাই দিয়েছে নোট অফ ডিসেন্ট, তো তাদেরও তো ইস্যু আছে। আপনি এই মুহূর্তে বিএনপিকে বাদ দিয়ে আবার সংস্কার করতে পারবেন? মনে করেন যে আমি একটা ব্যাখ্যা দিই, আওয়ামী লীগের ভোট আছে 15%, অনেক কমার পরে আমার কাছে মনে হয়েছে বিএনপি ধরলাম 40%, তাইলে কত হলো? 55। এর মধ্যে অন্যান্য আরও দল যা আছে আওয়ামী লীগের সাথে বা বিএনপির সাথে, সব মিলিয়ে যদি 60% ধরি, জামাতের আছে 10%, তাহলে শুধুমাত্র জামাতের 10% আর এনসিপির 3% বা 2% যাই আছে, এই ভোট নিয়ে কি আপনি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবেন? এটা সম্ভব? এই জন্য বলছি যে অবশ্যই বিএনপিকে এই ভোটের প্রক্রিয়ায় রাখতে হবে। গতকাল রাতে দেখলাম যে হা এবং না ভোট হয়ে গেছে, তাই না? ফেসবুকে হয়ে গেছে। তো যাই হোক, আমার কাছে মনে হচ্ছে যে সরকার আসলে জামাতের খপ্পরে পড়েছে, আর এনসিপিকে কয়েকজন উপদেষ্টা বিপদে ফেলেছে। এবং এই উপদেষ্টারা রহমান ব্রাদার্স, এদের সাথে 18 সাল থেকে আমাদের যোগাযোগ, আমরা চিনি যে এদের একটা গ্রুপ আছে। এই গ্রুপ বাংলাদেশে 1/11 সৃষ্টি করেছিল। এই গ্রুপ কখনো বেগম খালেদা জিয়ার খুব মানে নিকটস্থ হয়েছিল, জনাব তারেক রহমান সাহেবের নিকটস্থ হয়েছিল। পরবর্তীতে বেইমানি করে তারা 1/11 ঘটাতে সেনাবাহিনীকে, ফখরুদ্দিন মঈনুদ্দিনকে সহযোগিতা করে। সেই গ্রুপের খপ্পরে পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তাদের একজনকে ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব কাছের একজন উপদেষ্টা বানিয়েছে। এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি এই কারণে যে হাতে সময় আছে 3 মাস। এই 3 মাসের মধ্যে এই 14 মাসে আমরা দেখলাম যে সরকার আসলে তার ফিটনেস তৈরি করতে পারে নাই। তো এই ফিটনেস সরকার তারা কিভাবে এই 3 মাসের মধ্যে তারা আসলে 2টা নির্বাচন উপহার দিবে? আজকে আপনার অক্টোবর মাস শেষ, নভেম্বর, ডিসেম্বর, এরপরে জানুয়ারি, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন। আমি শেষ করে দিচ্ছি 30 সেকেন্ডে। তো এই 3 মাসের মধ্যে কি আসলে 2টা নির্বাচন জাতিকে উপহার দেওয়ার ফিটনেস এই সরকারের আছে? তার মানে কি? তার মানে এখন যারা বলছে যে জাতীয় নির্বাচনের আগে গণভোট, এরা মূলত ভারত এবং হাসিনার ফাঁদে পা দিয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচন বানচাল করতে চায়। একটা করার ক্ষমতা আছে? আমি তো সেটাই বললাম যে একটা করার সক্ষমতা অর্জন করতে পারে নাই। সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার কিভাবে 2টা করতে চায় সেই প্রশ্ন তো আমারও।
আজকে আসিফ নজরুল স্যার যেভাবে কথা বললো, মনে হচ্ছে যে জামাতের হাতে পায়ে ধরতে পারলে তিনি বেঁচে যেতেন। জামাতের কাছে তারা পরাজয় বরণ করছে। জামাতের ভোট যদি 10% থাকে, তাহলে বিএনপির আমি 40%, তাহলে বিএনপি জামাতের থেকে আপনার কত গুণ? 4 গুণ, তাই না? কিন্তু এই সরকার জামাত এবং এনসিপিকে যতটা গুরুত্ব দেয়, বিএনপিকে দেয় না। বিএনপিকে একদম গুনাই ধরে না। দেখেন এই সরকার 3টা দলকে কেন গুরুত্ব বেশি দেয় বলেন তো? আমরা তো এতদিন শুনলাম জামাতের পক্ষ থেকে বরঞ্চ বলা হতো যে সরকার বিএনপির সাথে মিলে গেছে, সরকার বিএনপি সুরে কথা বলে নির্বাচন দিচ্ছে, এই ধরনের কথাই তো জামাতের পক্ষ না, থেকে এগুলো সঠিক না বলে আসছে। আমি যতটুকু জানি পর থেকে জি, আমি যতটুকু জানি মূলত যেহেতু বিএনপি এই অভিযোগগুলো বিএনপি যেহেতু করছে, সুতরাং বিএনপিকে ঘায়েল করার জন্য, কাউন্টার দেওয়ার জন্য তারা এই মানে বিএনপির বিরুদ্ধে অভিযোগগুলো মাঠে এনেছে। মূলত আপনি দেখেন বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ, ডিসি নিয়োগ, এসপি নিয়োগ, এই নিয়োগের মধ্যে 60% জামাত এবং এনসিপির। হ্যাঁ, থাকতে পারে 40% এর মধ্যে অন্যান্য দলের বা বিএনপির পক্ষ থেকে থাকতে পারে। আমি একটু খালিদ সাইফুল্লাহর কাছ থেকে শুনে আসতে চাই। দুঃখিত। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন সনদের ডান পাশের সব মতামত বাদ দেওয়া হয়েছে। সেটি অবশ্য কিছুক্ষণ আগে সেও বলেছেন কমিশন শুধু তাদের প্রস্তাবের উপর তফসিল বানিয়েছে। যদি কোনো ধরনের নোট অফ ডিসেন্ট নাই রাখা হয়, দিন শেষে কমিশন যা প্রস্তাব করলো সেটিই যদি করা হয়, তাহলে 9 মাস ব্যাপী কেন আলোচনা? মানে তাহলে তো ফেব্রুয়ারিতে যে প্রস্তাব দিয়েছিল এটার উপরে গণভোট দিলেই পারত। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করছেন। এই বিষয়ে ভুল তথ্য মানুষকে দেওয়া হচ্ছে। আমি একটু ব্যাখ্যা করলেই বুঝবেন। কমিশনের শুরুতে প্রস্তাবের মধ্যে একটা প্রপোজাল ছিল, আপনি জানবেন, এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, রাইট? ওইটার দায়িত্ব ছিল কি প্রপোজালের মধ্যে? তারা অ্যান্টি কারাপশন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, এই জিনিসগুলোতে নিয়োগ করবেন। একটা নিয়োগের একটা ব্যবস্থা তৈরি হবে। বর্তমানে প্রপোজালে কি সেটা আছে? নাই, তাই না? সো কথাটা অসত্য। 9 মাস আগে যে প্রপোজালটা ছিল ঐক্যমত্য কমিশনের, আমি জাস্ট একটা উদাহরণ দেখালাম, সেটা কিন্তু এখন ওই জায়গায় নাই। একটা ডিফারেন্ট একটা প্রপোজাল আসছে। এই প্রপোজালটা কিসের ভিত্তিতে আসছে? অধিকাংশ রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে আসছে। তারপরে চলে আসেন নারীদের ক্ষেত্রে, সিটে নির্বাচনের ক্ষেত্রে একদম শুরুতেও আপনি জানবেন যে প্রপোজাল ছিল যে 100টা সিট উন্নীত হবে আর কি, রিজার্ভ সিটস 50 থেকে 100টা হবে এবং সেখানে ডিরেক্ট ইলেকশন হবে। এটা প্রপোজাল ছিল, তাই না? বর্তমানে কি আছে? 5% নমিনেশন করার জন্য বাধ্যবাধকতা নিয়েছে রাজনৈতিক দলগুলো, তার বাইরে কিছু না। 9 মাস আগে যে প্রপোজাল ছিল কমিশনের প্রপোজাল, সেটা কি এখন গণভোটে যাচ্ছে না? আমি জাস্ট দুটো দিলাম, আমি একটা একটা করে ধরে প্রত্যেকটাই যেতে পারি এবং প্রত্যেকটা প্রপোজালে মডিফিকেশনস আসছে। সো এটা একদমই সত্য কথা না, জনগণকে সত্য কথা বলা না যে 9 মাস আগে যে প্রপোজাল ছিল সেটাই তো দিতে পারতাম, ঐক্যমত্য কমিশনে কি হয়েছে, রাইট? আমি এখন তারপরে আসছি। সো ঐক্যমত্য কমিশনে হলো কি? বিএনপি সহ বিএনপির এনসিসিতে চরম আপত্তি ছিল এবং এটা নিয়ে কিন্তু আমরা ঐক্যমত্য কমিশনে আলোচনা করে এটা কিন্তু ফাইনাল প্রপোজালে নাই। সো বিএনপি এটা এক ধরনের বিরোধিতা, যেটাতে ঘোরতর বিরোধিতা ছিল, সেই জিনিসগুলা ঐক্যমত্য কমিশনের সামনে নেয়নি। তারপরে আলোচনা করতে করতে একটা পর্যায়ে অধিকাংশ রাজনৈতিক দল ঐক্যমত পোষণ করে, বড় দলগুলো সহ। যেই বিষয়গুলোতে তারা একমত হয় সেই বিষয়গুলোকে ধরা হয় যে আচ্ছা এই বিষয়ে ঐক্যমত্য পোষণ হলো। একটা এজেন্ডা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন আলোচনা করা হয়েছে, আবার কিছু এজেন্ডা এর থেকে অল্প সময় আলোচনা করা হয়েছে। বাট যখনই ঐক্যমত্যে আসছে এবং প্রত্যেকটা পার্টি তখন এখান থেকে মেনে নিয়েছে, তখন সেটা নোট করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। তখন মাঝে মাঝে 2-1টা দল বলেছে যে না, আমরা এখানেই পুরোপুরি আমরা একমত হচ্ছি না, আমাদের কিন্তু একটা পজিশন ছিল, ওইটা আমার একটা প্রিন্সিপাল স্ট্যান্স। ফর এক্সাম্পল, নারীদের এই যে কতগুলো সিট হবে, নারীদের পজিশন কি হবে নেক্সট পার্লামেন্টে, ওই জায়গায় এনসিপির একদম শুরু থেকে ছিল যে নারীদের রিপ্রেজেন্টেশন খুবই অপ্রতুল, এটা আমাদেরকে বাড়াতে হবে। এবং ওইখান থেকে আমরা বলি যে 5% না, এটা কিন্তু আমাদের 25% হতে হবে। কিন্তু তারপরে আলোচনা করতে করতে আমরা এক পর্যায়ে ছাড় দিয়ে 15%-এ আসি। তারপরে যখন 5%-এ ঐক্যমত্য হচ্ছে, তখন বলেছি যে হিস্টোরি শুড রিফ্লেক্ট যে এনসিপির পজিশন ছিল কমপক্ষে 15% নেক্সট ইলেকশনে, এবং সেই জন্য ওইটা নোট অফ ডিসেন্ট হিসাবে ওইখানে ছিল। তাহলে আমি সামনে চলে আসি। তো কি হলো, যেই বিষয়গুলো ঐক্যমত্য হয়েছে সেই বিষয়গুলো লিপিবদ্ধ করা হলো এবং তারপরে রাজনৈতিক দলগুলো যেই বিষয়ে একটা হিস্টোরিক্যাল একটা ফুটনোট ওইখানে দিতে চেয়েছিল, একটা রেকর্ড রাখতে চেয়েছিল, সেই জিনিসগুলা নোট অফ ডিসেন্ট হিসাবে ওইখানে থাকলো। এর মধ্যে একবার সালাউদ্দিন ভাই বলেছে আচ্ছা রাজনৈতিক দলগুলো তাদের যদি দ্বিমত থাকে, তারা যদি ইলেক্টেড হয়ে আসেন, তাহলে তো তারা সেটা বাস্তবায়ন করার দাবি রাখে। তখন আলী রিয়াজ স্যার, এটা 17 তারিখ হবে এটা, তখন আলী রিয়াজ তখন বলেন যে অবশ্যই যে কোনো দল যদি
জিতে আসে সংসদে, তাদের যদি সংখ্যার গরিষ্ঠতা থাকে এমন পর্যায়ে যে তারা সংবিধান পরিবর্তন করতে পারবে, তাদেরকে তো কেউ বন্ধ করতে পারবে না সেটা পরিবর্তন করা, অবশ্যই করতে পারবে। তো সেই জায়গা থেকে নোট অফ ডিসেন্টটা আসছে। এখন যখন এই যে আমরা যে বিষয়ে ঐক্যমত্য হলাম সেটা যখন গণভোটে যাওয়ার সুযোগ আসলো, তখন আপনি জাস্ট এটা জিনিস আসলো না, মানে আপনি বলছেন বারবার অধিকাংশ দল। এখন আরেকটি প্রশ্ন এখানে থাকে, অধিকাংশের মানদণ্ড আসলে কি? ধরেন কোন একটি দলের 1% ভোট আছে, তিনিও একটি দল হিসেবে কাউন্টারমেন্ট সংক্ষেপে বলি, ঐক্যমত্য কমিশনে কিন্তু সবাই একমত হয়েছিল ওই পর্যন্ত। এই জায়গাটাতে ঐক্যমত্য কমিশনের শেষ পর্যন্ত ঝামেলা ছিল না। তারা যখন ঐক্যমত্য বললো এটা আমরা ঐক্যমত্য ধরে আগাচ্ছি, তখন কোন দল ওইখান থেকে বলে না যে এটা ঐক্যমত্য হয়নি, আপনি কেন ঐক্যমত্য ধরে নিচ্ছেন, আমি এখান থেকে চলে যাই। কমিশন তো এখন নোট অফ ডিসেন্ট গুলো বাদ দিয়ে আমি যেটা বললাম, নোট অফ ডিসেন্টের পজিশনটা ওইটা ছিল যে উই এগ্রি অন দিস থিংস, ইন এডিশন টু দিস আই হ্যাভ দিস নোটস অফ ডিসেন্ট। এটা তো আপনি দেখবেন নোট অফ ডিসেন্ট থাকা মানে আসলে আমার এখানে ঐক্যমত্য নাই, আমার এক ধরনের আপত্তি আছে। না ঐক্যমত্য না থাকলে কনসেনসাস হয় কিভাবে? যেগুলো ঐক্যমত্য সেইগুলো কিভাবে লেখে? না, যদি আপনারা জিতে আসেন তাহলে আপনারা ওটা করবেন, কিন্তু আমরা জিতলে এটা তো পজিশন না। তাহলে তো এটা আবারও বলছি, ওইখানে আসলে বিষয়টা তাই দাঁড়ায়। অন্যান্য দল যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা এটাই বলেছে যে যদি আমরা এটা জনগণের কাছে দিব, জনগণ যদি আমাকে ভোট দেয় তার মানে আমি এটা চাইনার পক্ষে, জনগণ আমাকে রায়। না পজিশনটা এটাই ছিল না, এটা একটা মিসরিপ্রেজেন্টেশন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আমারটা বলি। তারা তাই বলছে, যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা এটাই মেইন করছে। প্রত্যেকটা বিটিভিতে ওইখানে টেলিভাইজড স্পিচ আছে, দোজ থিংস আর देयर। এখন ইউটিউবেও আছে, ফেসবুকেও আছে, আপনি ওখানে যেয়ে দেখতে পারবেন। এখান থেকে সামনে আগে এখন যেটা হয়েছে, একটা বিষয় ধরেন আমি উদাহরণস্বরূপ বলি, নোট অফ ডিসেন্ট সহ যদি এটা গণভোটে যায়, হোয়াটস দ্য প্রবলেম দেয়ার? এটা খুব সহজভাবে যদি বলি, আমরা ধরেন আমাদের তো 48টা প্রপোজালের উপরে যাচ্ছে, হ্যাঁ 48টা প্রপোজালের উপরে গণভোটে যাবে। এখন গণভোটে ফর এক্সাম্পল নারীদের হচ্ছে ভোটের আসনের ক্ষেত্রে আমাদের পজিশন আছে 15%, রাইট? বিএনপির পজিশন আছে ধরেন আপার হাউস পিয়ারের ক্ষেত্রে জটিল হয়ে যাবে। এটা হবে, আমি খুব সংক্ষেপে বলি। আমি যখন মানুষকে হ্যাঁ ভোট দিতে বলছি, তখন আমি মানুষকে কিসের পক্ষে ভোট দিতে বলছি? নারী 5% ভোটের ক্ষেত্রে, নাকি যেটা বিএনপির পজিশন যেটার সাথে আমি এগ্রি করি না সেটার পক্ষে আমি ভোট দিতে বলছি? Do you get my point? So it's not possible practically to have notes of dissent এবং তারপর এটা গণভোটে পাঠানো। এই প্র্যাকটিক্যাল সমস্যার সমাধানটা কি? এটার কোনো সমাধান এখানে নাই। আর যদি প্রত্যেকটা দল তাদের নির্বাচনী ইশতেহারে যেটা দিবে সেটা যদি ওইভাবে করে, তাহলে আমার তো আসলে বসার কোনো দরকার নেই, এটা মানুষের কাছে পাঠাচ্ছি। গণভোটের দরকার নেই, আপনি সেটি বলছেন। আমরা আলোচনা আবারও ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, আবারও ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। রাশেদ খান, একটু আপনার কাছে জানতে চাই যে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু তিনি একটি মন্তব্য করেছেন, রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে নির্বাচন অনিশ্চিত এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করে চলে যেতে হতে পারে বলে তিনি মনে করছেন। সেটি হলে একটি নতুন সংকট তৈরি হবে কি? একটা সময় মনে হয়েছিল যে সংকট হতে পারে, বাট এখন আর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি খুব বেশি মানুষের আবেগ নাই, এবং এই আবেগটা নষ্ট করেছে এনসিপি যখন নানান ধরনের বক্তব্য দেয়। আপনি নিশ্চয়ই দেখেছেন যে বিএনপির কাছে বিক্রি হয়ে গেছে, মেরুদণ্ড ভেঙে গেছে, বিশেষ করে হাসনাত নানান ধরনের গালিগালাজও করেছে। তিনি বলছেন যে তিনি স্বজনপ্রীতিতে জড়িয়েছেন এবং তার প্রমাণ হলো এই স্বাস্থ্য উপদেষ্টা। তো এর মাধ্যমে তো ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বিতর্কিত। শুরুতে আমরা তাকে যেভাবে আসলে স্টেটম্যান বলছিলাম, এখন কি বলি? এখন কেউ বলে যে 5 বছর চাই, 5 বছর চাই, কেউ স্লোগান দেয় না। তো এই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস যদি মনে করে যে তিনি থাকবেন না, না থাকলে কি করার আছে? আপনি তো হাত পায়ে ধরে রাখতে পারেন না, যেটা নাহিদ ইসলাম করেছিলেন, যে ওই সময় মাহফুজ আলম, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম নাকি মানে হাত পায়ে জড়ায় ধরা অবস্থা, যে স্যার আপনি যেন না। এবং এটা কি আদৌ সত্য কিনা সেটা আমরা জানি না, কারণ এই কথাটা আবার মিডিয়ার সামনে এনেছিলেন কে? নাহিদ ইসলাম। তো তাদের ভিতরে আসলে কি রাগ অভিমান আছে আমরা জানি না, তবে এই রাগ অভিমানের কারণে ক্ষতিগ্রস্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার হয়েছে। দেখেন আপনি যে কয়েকদিন আগে বলা হলো যে এই উপদেষ্টারা সেফ এক্সিট চায়, তো এর মাধ্যমে তো বিতর্কিত করলেন যে তারা এমন এমন অপরাধ করেছে তারা আর দেশে থাকার যোগ্য না। এই কথা কে বললেন? বাংলাদেশের গণঅভ্যুত্থানের পোস্টার বয়, মুখপাত্র নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক। তো এরপরেও কি আপনি বলবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি মানুষের সেই ভালোবাসাটা আছে যে তিনি যাইতে চাবেন আর বলবে যে থাকেন? এখন যদি তিনি পদত্যাগ করেন, বিএনপি কি বলবে থাকেন? জামাত বলবে? এই জামাত কি বলেছে? এই জামাত বলেছে প্রয়োজনে যমুনা ঘেরাও করা হবে। মানে কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘেরাও করে টেনে হিস্ট্রি বের করবেন জামাত? এই ধরনের হুমকি ধামকি নানান কিছু দিয়েছেন। এনসিপি গেল, জামাত গেল, এখনো পর্যন্ত আমার কাছে মানে সব থেকে সহনশীল আচরণ করেছে বিএনপি।
এবং আমরাও এই সরকারের সমালোচনা শুরু থেকে করে এসেছি। অনেকগুলো কারণ ছিল, কারণ এই সরকারের যারা উপদেষ্টা তাদেরকে আমরা যেভাবে চিনি অন্য অনেকেই চিনে না, তাদের সম্পর্কে জানে না। কারণ ওই যে বললাম না, রহমান ব্রাদার্স 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় থেকে এই রহমান ব্রাদার্সরা তারা আমাদেরকে বিভ্রান্ত করার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছিল। তো যাই হোক, এই পার্ট বাদ দিলাম, আমি আরেকটি বিষয়ে কথা বলি, যেটা সাইফুল্লাহ ভাই বললেন যে উইথ নোট অফ ডিসেন্ট ভোট হয় না। তাহলে আমার কথা হলো যে তাহলে কি করবেন? তাহলে তো নোট অফ ডিসেন্ট যেখানে আছে সেটার একটা ভোট হইতে হবে, তাই না? আর যেটা আমরা ঐক্যমত হয়েছি জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য, সেটা একটা ভোট হইতে হবে। কিন্তু কথা হলো যে এই আলোচনাগুলো কেন করলেন না? ঐক্যমত কমিশনে সালাউদ্দিন ভাই বলেন, আমরা বারবার বলেছি, সাকি ভাই বলেছে, মান্না ভাই বলেছে যে আমরা এই যে উইথ নোট অফ ডিসেন্ট আমরা জনগণের কাছে যাব। এখন যেখানে নোট অফ ডিসেন্ট বিভিন্ন দলের আছে, হোক সে বিএনপি একলা, হোক সে এনসিপি একলা, বরং তাদের নির্বাচনী ইস্তেহারে তারা উল্লেখ করবে যে তোমরা যদি আমাদেরকে ভোট দাও তাহলে এইটা বাস্তবায়ন করা হবে। অথবা বিএনপির বিরুদ্ধে জামাত ক্যাম্পেইনিং করতে পারে যে বিএনপি পেয়ার চায় না, নানান ধরনের বিষয় কিন্তু আছে। বিএনপি সেই জায়গাটা উন্মুক্ত রেখেছিল। আমি বিএনপিকে ধন্যবাদ জানাই এই কারণে যে বিএনপি জামাতের মতন ওই প্রতারণা করতেছে না। জামাত এখন কি বলতেছে দেখছেন, যে নারীদের কর্মঘণ্টা নাকি 5 ঘন্টায় নামিয়ে আনবে। হোয়াট ইজ দিস? তাহলে এই 3 ঘন্টা বাংলাদেশের যত নারী চাকরি করে, এই 3 ঘন্টার যে আর্থিক আপনার ব্যয়, সেটা সেই অর্থ জামাত কই থেকে পাবে? ওই যে বলছে যে মধ্যপ্রাচ্য থেকে তারা জাকাত, তারপরে বিভিন্ন ধরনের ফিতরার কথা বলছে, সেগুলো আনবে। তো ওইগুলো আনার মাধ্যমে কি এই ব্যয় মেটানো সম্ভব? এই আজগুবি কথাবার্তা বন্ধ করতে হবে। এবং জামাতের সেক্রেটারি জেনারেল কি বললেন যে সার্টিফিকেট নিয়ে বের হবে, এরপরে চাকরি। ভাই এইটা কোনো কথা হলো? হাসিনা বলতো যে ঘরে ঘরে চাকরি, 10 টাকা কেজি চাল। তো জামাত এখন সেই হাসিনার মতন করে আসলে বয়ান মানুষের সামনে হাজির করছে। এইভাবে মানুষকে একটা ইসলামিক দল বিভ্রান্ত করতে পারে না। খালিদ সাইফুল্লাহ তিনি ভালো বলেছেন যে আসলে তারা এখন এই বড় 2 দলের মধ্যে মীমাংসা চায়। আমরা মনে করি যে বিএনপি অন্তত জামাতের থেকে তারা 3 বা 4 গুণ বেশি বড় দল। জামাত বাংলাদেশের ইতিহাসে কখনোই ক্ষমতায় ছিল না। কখনো আওয়ামী লীগের সাথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সুসম্পর্ক ছিল, কখনো জাতীয় পার্টির সাথে নির্বাচনে গিয়েছে, কখনো আবার বিএনপির সাথে সরকারের অংশ তো ছিল, হ্যাঁ, সরকারের মন্ত্রী ছিল, সাথে তারা আবার মন্ত্রিত্ব ভাগ করেছে। অর্থাৎ সবসময় কোনো না কোনো বড় দলের সাথে তারা ছিল। তো এইভাবে তো একটা দলকে আপনি বলতে পারেন না এদেশের জনগণ চায় আসলে জামাত ক্ষমতায়, তাই না, দেখতে চাই। এবং বললেন যে জামাতের সেক্রেটারি জেনারেল 70% মানুষ নিম্নকক্ষে পেয়ার চাই। তো ভালো তো, তা আপনি নিম্নকক্ষে পেয়ার যেহেতু 70% মানুষ চাই, আপনি ক্ষমতায় চলে যান, ওই 70% মানুষ তো আপনাকে নিম্নকক্ষে পেয়ারের ব্যাপারে ভোট দিবে। তো আমি জানি না এই ইস্যুগুলো আসলে জামাত কেন সহজে সলভ করতেছে না। এখন আমার কাছে মনে হচ্ছে যে জামাত আসলে ফাঁদে পা দিয়েছে। কার ফাঁদে? এই হাসিনা এবং ভারত চাই বাংলাদেশের নির্বাচনটা বানচালক। এই যে আজকে আমাদের তাহের ভাই, আমি তাকে নিয়ে গত পরশুদিন একটি পোস্ট করেছিলাম, তাহের ভাই এবং শিশির ভাইকে নিয়ে। আমার পোস্টের লেখা এরকম ছিল যে জুলাই সনদের আলোকে নির্বাচন, এই দাবি থেকে জামাত যে সরে গিয়েছে, এই জন্য আমি শিশির ভাই এবং তাহের ভাইকে ধন্যবাদ জানাই। কেন এই কথা বলেছিলাম? এই কথা বলার পিছনে শেষ করে 30 সেকেন্ডে অন্যতম কারণ হলো জুলাই সনদের আলোকে নির্বাচন মানে কি? তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন। আচ্ছা আপনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে যদি তত্ত্বাবধায়ক সরকার আপনি গঠন করতে যান, আমরা কি ঐক্যমতে আসতে পারবো? আমরা যখন অনৈক্য বিভাজনে ছড়িয়ে পড়বো, তখন তো বাংলাদেশে আরেকটি একাগ্র সৃষ্টি হবে। জামাত এই বিষয়গুলো বুঝতে পারতেছে না। তারা যখন বিএনপি বললো যে এই সরকারকে আমরা তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চাই, তখন তারা বললো জুলাই সনদের আলোকে আর নির্বাচন চায় না। এই হলো জামাতের অবস্থান। জি, খালেদ সাইফুল্লাহ, একটু আপনার কাছে জানতে চাই, আমরা দেখলাম গতকাল রাতে হঠাৎ করে, যেটি নিয়ে কিছুক্ষণ আগে রাশেদ খান বলছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে হানা ভোট পড়ে শুরু করেছিল এবং আমরা বিএনপির বা ছাত্রদলের অনেকে সেটি শেয়ার করতেও দেখেছি। যদি আমি একটু আপনার কাছে জানতে চাই, বিএনপি যদি এই গণভোটের ক্ষেত্রে নায়ের অবস্থান নেয়, তাহলে পুরো সংস্কার প্রক্রিয়া এই চ্যালেঞ্জের মধ্যে পড়বে কিনা? আপনারা কি জিতিয়ে নিতে পারবেন হা ভোট দিয়ে? আমার সিনসিয়ার ওপিনিয়ন হচ্ছে যে সংস্কার একটা নন পার্টিজান ইস্যু, কোনো একটা পার্টি স্পেসিফিক ইস্যু না। সংস্কার, আমি শত শত মেসেজ পাই যেখানে যারা বিএনপিকে সাপোর্ট করে, যারা সংস্কারের সাপোর্ট করে, সবসময় বিএনপি যেটা বলছে ওইটার সাথে সবসময় একমত না। আবার এমনও পাই যে ধরেন সংস্কারের ব্যাপারে এনসিপি যে প্রপোজাল করছে ওইটা ডিফারেন্ট প্রপোজাল দেওয়ার জন্য তারা আমাদেরকে অনুরোধ করে। অনেকে অনুরোধ করে আপনারা বিএনপির সাথে জোটে যাবেন না, আমি আগে বিএনপি করতাম, এটা সেটা নানা ধরনের মতামত আছে। বাট আই এম ট্রাইং টু সে ইজ সংস্কার একটা পার্টিজান ইস্যু না, এবং সংস্কারে মানুষ শুধুমাত্র পার্টি সিল দেখে ওইখানে ভোট দিবে না, ওইখানে ধানের শীষ লেখা থাকবে না। ওইখানে সংস্কারে মানুষ ভোট দিবে নতুন বাংলাদেশে নাকি পুরাতন যে বাংলাদেশের সেটেলমেন্ট ছিল ওইটা রাখার। 1, 2 হচ্ছে আমার সিনসিয়ার বিলিফ হচ্ছিল বিএনপি সংস্কারের বিপক্ষে ক্যাম্পেইন করবে না, এটা একটা সিরিয়াস থট হিসেবে আমার মনে হয় না।
সুতরাং এটা নিয়ে আসলে আমাদের এই হাইপোথেসিস নিয়ে বেশি চিন্তা করা বা বেশি ফেসবুকে যে আলোচনা আমার গণভোট already শুরু হয়ে গেছে। হয় না। ফেসবুকে আপনি যে কোনো বড় নেতা তা দেখবেন না। না, আবু নাসের সেটি ভাই, অবশ্য- না, বড় আবু নাসের কাউকে ভাই দেখিনি। দেখবেন যেমন ওইখানে যে আমি অ্যাজিউম করছি ওনার ওইখান থেকে দেখবেন না উনি নায়ের পক্ষে বলছে। ফেসবুকে তো বিভিন্ন সময় বিভিন্ন ক্যাম্পেইন এটা সেটা চালানো শুরু করে, তাদের এখান থেকে হয়েছে। আমার কাছে মনে হয় বিএনপি আন্তরিক কথার সাথে যে আমাদের সংস্কার যে প্রক্রিয়া এটার ক্ষেত্রে অনেকটা করেছে আর কি, এনগেজ করেছে। সালাউদ্দিন ভাই অনেক পড়ালেখা করেছে, অনেক এনগেজ করেছে প্যাশনেটলি। আমার মনে হয় যে বাংলাদেশের অধিকাংশ দল যারা বর্তমানে এক্সিস্টিং আছে তারা স্বীকার করে যে বাংলাদেশে আমাদের একটা সিরিয়াস একটা রিফর্ম দরকার। এই জন্যই কিন্তু তারা ঐক্যমত্য কমিশনে গিয়েছিল। যদিও কিছু দল ওইখানে তাদের অ্যাটিটিউড এমন ছিল যে তারা আসলে রিফর্মটা হোক সেটা চান না, বাট আমার মনে হয় অধিকাংশ দল চান, এবং এটার ক্ষেত্রে ওইটা আমার কাছে মনে হয় না একটা সিরিয়াস চিন্তা। আমাদেরকে রিজলভ করতে হবে কতগুলা বিষয়ে প্রশ্ন আছে। ফর এক্সাম্পল, যে প্রপোজাল আসছে ওইখানে দু একটা বিষয়ে আমাদের প্রশ্ন আছে যে ওই জিনিসগুলা কিভাবে কাজ করবে। ফর এক্সাম্পল, ওইখানে ধারা 8-এর উমতে লেখা আছে যে উম এবং তার আগে ঘতে লেখা আছে যে বিবেচনা করবে গণভোটের যে রেজাল্ট হবে সেটা ওইখানে। বিবেচনার অর্থটা কি? কারণ আমরা কিন্তু ঐক্যমত্য কমিশনে বিএনপি সহ জামাত, এনসিপি সবাই মোটামুটি এখানে আমরা হতেও পারে না হতে পারে, যেটার একটা বাইন্ডিং এফেক্ট থাকবে গণভোটের। সো বিবেচনা তো বাইন্ডিং এর কথাটা বলে না। সো ওই জিনিসগুলো নিয়ে আমাদেরও প্রশ্ন আছে, বিএনপিরও প্রশ্ন আছে স্বাভাবিকভাবেই। সো এই জিনিসগুলো রিজলভ করে আমাদের যত দ্রুত সম্ভব ইলেকশনের দিকে যাওয়াটা প্রয়োজন করা উচিত। আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, একটু আপনার কাছে জানতে চাই, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন বিএনপির জন্ম হয়েছে হ্যাঁ ভোটে, না ভোট দিলে তাদের মৃত্যু হবে। আপনার মন্তব্য জানতে চাই। আমি আসলে তার বক্তব্যটাই খুব বেশি গুরুত্ব কখনোই দিতে চাই না আর কি। তার এখন মোটামুটি লোকজন একটু আধা পাগল টাইপের মানুষ মনে করে, মানে সে নাকি মঞ্চে দাঁড়ানোর আগেই নাকি এমন কিছু কথাবার্তা বলবে যে আজকে তাকে বাংলাদেশের মানুষ চিনতে হবে, নতুন করে তাকে আবার বুঝতে হবে। আমি তার বিষয়টাকে অত গুরুত্ব সহকারে দেখতে চাই না। আমি এটাকে কোনো, তার বক্তব্যটাকে কোনো রাজনৈতিক বক্তব্য হিসেবেই নিতে চাই না। আমার যে বক্তব্যটা, আমার যে শঙ্কার জায়গাটা, সেই শঙ্কার জায়গাটা 5ই আগস্টের পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেব, তিনি আমাদের এই একটা অংশকে নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন যে সামনে খুব কঠিন সময়, একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। তখন একটু সবাই আমরা মনে করলাম কি বলে লোকটা, এখন এত ভালো অবস্থা, মামলা উঠে যাচ্ছে, আমাদের কোর্টে যেতে হচ্ছে না। এখন দেখতেছি যে আসলে অদৃশ্য শক্তিটা কিন্তু আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। খুবই মানে আশঙ্কাজনক বিষয় যে এত কিছুর পরে, এত রক্ত, এত কিছুর পরে একটা পর্যায়ে এসে এই অদৃশ্য শক্তিটা, এই যে রাশেদ সাহেব কথা বলতে গিয়ে বললেন না যে আমাদের এক্সপার্টরা বলছে এই কথা, এক্সপার্টদের কথাও কিন্তু একমত হইল অধিকাংশ রাজনৈতিক দল, তারপরেও আবার এক্সপার্টরা কিন্তু আবার ভিন্নভাবে থেকে একমত হবে, এটা তো বুঝি নাই, তাহলে এটার একটু বদলাও। অর্থাৎ কোনো অবস্থায় এই দেশটাকে স্থিতিশীল করতে দেবে না একটি মহল, একটি ষড়যন্ত্রকারী মহল। কোনো অবস্থায় গণতন্ত্রের পথে ফিরে আসুক, এটি গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে গড়ে উঠুক, অর্থনৈতিক যে মন্দাদশা, পঙ্গু দশা, সেখান থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াক, ওই মহলটি চায় না। আমার কাছে আজকে মনে হচ্ছে এই ঐক্যমত্য কমিশন সেই ফাঁদে পা দিয়েছে ওই এক্সপার্টদের দ্বারা। সেই এক্সপার্টরাই ঐক্যমত্য কমিশনকে সমস্ত আলোচনাটাকে ধ্বংস করে দিয়েছে। আমি একটু অ্যাড করবো আপনার সাথে, বলছি এক্সপার্টরা কিন্তু সঠিক প্রস্তাব দিয়েছিল। হ্যাঁ, আবার এক্সপার্টদের বুদ্ধি, এক্সপার্টের বুদ্ধি নয়, ঐক্যমত কমিশনের বুদ্ধি। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে ঐক্যমত কমিশন এখন বাংলাদেশের অনৈক্যের এবং ষড়যন্ত্রের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে। আমি আবারও বলতে চাই, এই ঐক্যমত কমিশন গত 9 মাসে 217 দিন না কত দিনের আলোচনা, সম্ভবত 9 মাস, 9 মাসের আলোচনায় সব কিছু ধ্বংস করে দিয়েছে। তাদের অপরিপক্কতা না, আমি অপরিপক্ক আগে বলেছি, এখন বলবো তাদের নিশ্চিত ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা এই কাজগুলো করছে। এটি তো তারা ইমপ্লিমেন্ট করছে না, তারা এটি ভোটে পাঠাচ্ছে মানুষের কাছে। মানুষ অ্যাকসেপ্ট করলে ইমপ্লিমেন্ট হবে, না হলে নাই। ভোটে পাঠানোর বিষয়ে আমি আপনাকে বলি ভাই, মানুষ না চাইতেই পারে। কয়েকদিন আগে একটা ব্যাংকে গিয়েছি আমার পার্সোনাল একটা কাজে। সেখানে গিয়ে একজন
দুজন মহিলা বসা। প্রথম নাকি মানুষের প্রতি আপনাদের কোনো আমি বলি ব্যাংকের ম্যানেজার, একটা ব্যাংক, সেখানে যাওয়ার পরে একজন অসুস্থ মহিলা কাঁপতে কাঁপতে ম্যানেজার সাহেবকে বললেন, স্যার আমাকে কিছু টাকা দেন, তা না হলে আমি আর পারছি না। ওনাকে বললেন, আমি এখন বলতে পারছি না, আমাকে ৫,০০০ টাকা দেন। আমি বলতে পারছি না, আমি আপনাকে জানাবো। কবে জানাবেন স্যার? আমি বলতে পারছি না, আমি জানাবো। 1 মিনিটের মাথায় আরেকজন ভদ্রমহিলা বলছে, আমি প্রেগনেন্ট, আমাকে হসপিটালে ভর্তি হতে হবে, আমাকে আপনার কমিটমেন্টের উপর আমি আজকে আসছি। বলে আমি আপনাকে বলেছিলাম ফোন করব। বলেছে আমাকে হসপিটালে ভর্তি হতে হবে আপনার কনফার্মেশনের উপরে। খোদার কসম, আমার চোখের সামনের ঘটনা। আজকে আমি ব্যাংকে গিয়েছি, আরেকটা ব্যাংকে। আমি গিয়ে বললাম, ব্যাংকগুলো টাকা দিতে পারছে না। আমি নিজে গিয়ে বললাম যে আমাকে কিছু টাকা দিতে হবে, আপনি আসছেন। মানে হাতে পায়ে ধরে তার কাছ থেকে আমার জমানো টাকা আমার হাতে পায়ে ধরে নিতে হচ্ছে। সেই বাংলাদেশে আপনি চাচ্ছেন একটি দ্রুত জাতীয় নির্বাচন 3 মাসের মাথায় করতে, কার ইন্ধনে, কার ষড়যন্ত্র? না, যদি একই দিনে হয় গণভোট, যদি একই দিনে হয় তাহলে তো ভোটের ব্যাপারে কথা ছিলই, সমস্ত রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছিল। আজকে কার স্বার্থে ঐকমত্য কমিশন আজকে নতুন করে প্রস্তাবনা নিয়ে আসছে? শুধুমাত্র শুধু আগের কথা বলেনি, বলেছে আগে বা দিনে একই যে কোনো সময় হতে পারে, সেটি আগে বা সরকারের দিনে। সিদ্ধান্ত। আপনি এই সরকারের সিদ্ধান্ত বুঝলাম, প্রস্তাবনাটা কিভাবে এসছে? আজকে যারা গণভোটের কথা বলছেন এবং আজকে মির্জা ফখরুল সাহেব যে বলেছেন এটা প্রতারণা, অনেকগুলো প্রমাণ আছে এই প্রতারণার, অনেকগুলো প্রমাণ আছে। এরপর আপনি দেখেন কয়েকটা স্পষ্ট যে শেখ মুজিবুর রহমান, তার বিষয়ে আপনি কিভাবে আনলেন? আপনি তো একদিন বলবেন যে, এরপরে মির্জা পরোয়ার সাহেব বললেন, হ্যাঁ উনি একজন সম্মানিত লোক, ওনার নাম থাকতেই পারে। তা আপনি তো একদিন বলবেন শেখ হাসিনা একজন ভালো শাসক ছিল, আমরা তার নামটাও, তার ছবিটা এক কোণা দিয়ে রাখতে চাই। আপনি এইগুলি, এই বিসমিল্লাহ, আল্লাহর উপর অবিচল আস্থা, এই বিষয়গুলি কোথায়? মানুষের কলিজার, আপনি তো দেশে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন। আলোচনায় আবারও ফিরছি, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, কিছুক্ষণের মধ্যে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। রাশেদ খান, একটু আপনার কাছে জানতে চাই, যেটি নিয়ে কিছুক্ষণ আগে রহমতুল্লাহ ভাই বলছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে টাঙানো সংক্রান্ত বিধান বিলুপ্ত করার বিষয়টি জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটি নিয়ে সংবাদ সম্মেলনও বলেছেন। আপনার কাছে কি মনে হয়, সরকার এটি রাখতে চায় নাকি ভুলে এই বিধানটি চলে এসেছে? সরকার তো আসলে ভুলের উপরে দাঁড়িয়ে আছে। এই বিধানটি বাদ দেওয়ার জন্য আমার কাছে পাঠিয়েছিল এবং যারা ঐক্যমত কমিশনে যায় সবার কাছেই পাঠিয়েছিল, কিন্তু কেন বাদ দিল না আমার কাছে আসলে তথ্য নাই। বিএনপির পক্ষ থেকে যে দাবি জানানো হয়েছে এটা ভালো কাজ, তবে আরেকটি ফটোকার্ড দেখছি যে জামাত বলছে যে তার মতো সম্মানিত ব্যক্তি থাকতেই পারে। এটাও আমার কাছে, আমি যতটুকু জানি, এটাও আসলে সঠিক না। তো সব মিলে আমার কাছে মনে হয় যে ফ্যাসিবাদ বিরোধী শক্তি, আমাদের ভিতরে মতামতের পার্থক্য থাকতে পারে, কিন্তু শেখ মুজিব, হাসিনা, স্বৈরাচার, ভারতীয় আধিপত্যবাদ, এদের প্রশ্নে আমরা কিন্তু এক এবং ঐক্যবদ্ধ। যদিও আমরা লক্ষ্য করছি যে আমরা বিভ্রান্ত হচ্ছি, কামড়াকামড়ি করছি, বিভাজন করছি, কিন্তু আমরা এই বিষয়ে আমার কাছে মনে হয় এখন ঐক্যমত আছে। ঐক্যমত আছে বলছেন, তার মানে কি সব দলের আপত্তির প্রেক্ষিতে আবার এটি পরিবর্তন হতে পারে? পরিবর্তন তো অনেক কিছুই হবে, কেন হবে না? পরিবর্তন হবে যে নোট অফ ডিসেন্ট সহ ভোট হবে, একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে জুলাই জাতীয় সনদের পক্ষে ভোট হবে। অন্যথায় আপনি কি করবেন বলেন? জামাতের 10% ভোট আছে, এখন জামাত শুধু তার লোকজন নিয়ে গেল, ক্যাম্পেইন করে নিয়ে গেল যে তোমরা এই জুলাই জাতীয় সনদের পক্ষে আগে নির্বাচন হচ্ছে, ভোট দাও। তো 10% ভোট দিয়ে কি আপনি এটা পাশ করাতে পারবেন? পারবেন না। অবশ্যই এই জুলাই জাতীয় সনদ পাশ করানোর জন্য বিএনপি সহ যারা অন্যান্য দল রয়েছে তাদেরকে লাগবে। সুতরাং একই দিনে নির্বাচন হলে সকল প্রার্থীরা নিজেদের লোককে নিয়ে যাবে এবং হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করবে। জামাত এই জিনিসটা বুঝতেছে না। জামাত মনে করছে আমি দাবি করেছি, আমার দাবি বাস্তবায়িত হইতেই হবে। ওই যে 80% সরকার মেনে নিয়েছে, জামাতকে বেশি গুরুত্ব দিয়েছে, এই জন্য সরকার মনে করছে আমি তো পাওয়ারে চলে যাচ্ছি, আমাকে যদি আমি এই দাবি আদায় করতে পারি তাহলে আমি পাওয়ারে চলে যাবো। দেখেন বাংলাদেশের রাজনীতিতে একটা মানে টার্ম আছে যে আন্দোলনে যে এগিয়ে ক্ষমতায় সে এগিয়ে। এই জন্যই জামাত কিন্তু রাজপথে আন্দোলন শুরু করে দিয়েছে। কিন্তু জামাতের যে অবস্থা আমরা জানি, আমিও তো আমার নিজ জেলা ঝিনাইদহ সদরে আজকেও আসলাম সকালে, সেখানে দেখেন যে বিএনপি বা আওয়ামী লীগের এখনো ভোট আছে, আওয়ামী লীগের ভোট এখনো পর্যন্ত জামাতের থেকে বেশি। এটা আপনি বিশ্বাস করবেন কি আমি জানি না, খোঁজ নিয়ে দেখতে পারেন। হ্যাঁ, জামাতের মাফিয়াতন্ত্রের রাজনীতি, হাসিনা খারাপ, সব ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত যে
3 প্রজন্মের দল হওয়ার কারণে তাদের ভোট আছে, ভোট এখনো সেই আছে। ভোটটা এখনো পর্যন্ত জামাতের থেকে বেশি। জি, তো জামাত, আমি আমি একটু 30 সেকেন্ডে শেষ করি। তো আমার কাছে মনে হয় জামাতের এই মুহূর্তে দায়িত্ব, যেহেতু ইসলামিক দল এবং ইসলাম মানে কি শান্তি প্রতিষ্ঠা করা, তাদের দায়িত্ব অশান্তি নৈরাজ্য সৃষ্টি না করে, বাংলাদেশকে আনস্টেবল না করে, বরং সকল দলের সাথে আলোচনার মাধ্যমে নির্বাচনে অংশ নেওয়া এবং বাংলাদেশে যে গুলাটে পরিবেশ তৈরি হচ্ছে, সেটি দূর করা। যদি আবু কোনোভাবে নাসির মোহাম্মদ- হাসিনা এবং ভারতের আধিপত্যবাদ ফিরে আসে, সব থেকে ক্ষতিগ্রস্ত কিন্তু এই জামাত হবে। ইসলাম হবে। আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ, একটু আপনার কাছে জানতে চাই, জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রতিবেদনের একটি সহজবোধ্য বই প্রস্তুত করে দেশের জনগণের জন্য তা উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা যে বারবার বলছিলেন যে মানুষ সংস্কার বোঝে না, এটি কি সে কারণেই মানুষকে বোঝানোর উদ্যোগ কিনা? মানুষকে বোঝাতে সক্ষম হবে সরকার? না, বর্তমান সরকারের আমার সেই আস্থাটা নাই। তো যারা গণভোটটা আগে চায় তাদের উদ্দেশ্য রাশেদ সাহেব যেটা বলতেছিলেন যে একটা সময় কিন্তু ফেসবুকে দিয়েও বলতেছিল ইউনূস সরকারকে 5 বছরের চাই, এখন কিন্তু আর ভুলেও এই কাজটা কেউ করে না। অর্থাৎ সেই অবস্থানে বর্তমান সরকার আর নেই। উনি কিছুই বুঝাতে পারবেন না, ওনার কোনো কথাই এই দেশের জনগণ বুঝবে না। উনি একটা জিনিস বুঝবে, এখনো সেটা নিয়েও শঙ্কা তৈরি হচ্ছে, যিনি আসলেই একটা নির্বাচন করার সক্ষমতা তাদের আছে কিনা। ওই যে বারবার বলতেছে ঐতিহাসিক নির্বাচন হবে, একেবারে কান ফাটানো নাক ফাটানো নির্বাচন হবে, ওইটা নিয়েও কিন্তু এখন সন্দেহ তৈরি হচ্ছে। শেষ পর্যন্ত তাদেরই বলতে হইতে পারে যে আমরা নির্বাচন পারি না। কমিশনও তো প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কমিশনের তো প্রস্তুতি নিচ্ছে, তা তো নিবেই। তো এখন যে যারা ষড়যন্ত্র করছে, ওই যে অদৃশ্য শক্তি এখন কিন্তু দৃশ্যমান হচ্ছে। তারা কিন্তু এক এক দিন এক একটা আয়োজন নিয়ে আসতেছে সামনে, এবং তাদের আয়োজনটা এরকম যে কোনো অবস্থায় একটা স্টেবল সিচুয়েশনে দেশ যাতে যেতে না পারে, কোনো অবস্থায় যাতে একটি গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরিত হতে না পারে, সেটা ওই ষড়যন্ত্রকারী মহল করছে। আর এই ঐক্যমত্য কমিশন ঐক্যমত্যের নামে অনৈক্য সৃষ্টির একটা প্রক্রিয়া তারা মোটামুটি সম্পন্ন করেছে। এর দ্বারা ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য, এই ঐক্য বিনষ্ট করা আরো বেশি শক্তিশালী শক্তভাবে বিনষ্ট হচ্ছে। আমাদের ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্ট হবে এবং ফ্যাসিবাদী অপশক্তি আবার মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পাবে। খালেদ সাইফুল, একটু আপনার কাছে জানতে চাই, শাপলা নিয়ে যে দীর্ঘ আলোচনা আপনাদের, আজকে সেটি বোধহয় কিছুটা সমাধান হলো। গেজেট পরিবর্তন করে শাপলা কলি পেল এনসিপি। জুলাই সনদ নিয়ে যে অভিমান ছিল আপনাদের, সেটিও পরিবর্তন করে আপনাদের মতো করে একটি সুপারিশ করলো। তার মানে কি আসলে বাকিদের যে অভিযোগ যে আপনারা সরকারি দল, সরকারের নিয়ন্ত্রণে আছেন, আপনাদের নিয়ন্ত্রণে সরকার আছে, সেটি অনেকটা মিলে যাচ্ছে কিনা? শুনেন, রাজনীতিতে তো আবহাওয়া অনেকগুলো আর কি। আমাদের বাংলাদেশে 6 সিজনস ছিল রাজনীতিতে। আপনি 1 মাসের মধ্যে দেখবেন যে 12 সিজন। এখন রহমতুল্লাহ ভাই, রাশেদ খান ভাই সরকারের বিপক্ষে একটা ঝড় তুলতেছে। ওনারাই কিন্তু বিভিন্ন সময় দেখা গেছে সরকারকে অনেক সাপোর্ট দিয়েছে, অন্যরা ঝড় তুলেছে। ওই দিক থেকে আপনি বিবেচনা করলে অনেকগুলা কিংস পার্টি পাবেন আর কি, প্রায় সবাই কিংস পার্টি, আবার কেউ কিংস পার্টি না ওইভাবে চিন্তা করলে। আপনি যে স্পেসিফিক দুইটা আলোচনা করলেন ওইখানে যাই, কারণ ওনারা আমি শিওর ওনারা এখন সরকারের প্রতি অনেক বিরাগভাজন হয়ে আছেন। ওনাদের মনে হচ্ছে যৌক্তিক কারণে ওনারা, আই এম হোপফুল যে আবার সরকারের প্রতি সাপোর্ট দিবেন। আমাদের একটা নির্বাচনের আগে সবার সাপোর্ট দরকার হবে সরকারের, এবং আমরা সবাই একসাথে আসবো। ওনারা দুজনেই বলছেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্যর কথা। এই ক্ষেত্রে আমাদের মনে হয় অধিকাংশ রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহের অবকাশ নাই। বাট আপনি যে বললেন প্রতীকের কথা, প্রতীক কিন্তু আমরা আসলে শাপলাকলি চাইনি, আমরা শাপলা চেয়েছি। শাপলা আর শাপলাকলি এক না, নির্বাচন কমিশন নিজে স্পষ্ট করেছে। আমাদের কাছে শাপলা এবং শাপলাকলি এক না। শাপলাকলির ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নিব এটা আমরা বিবেচনা করছি, বাট আমরা শাপলা পাইনি। এবং শাপলা কেন দিবে না, পরিবর্তন করলো কমিশন, এটা কমিশনের ব্যাপার। কমিশন বলেছে আজকে বিভিন্ন গ্যাজেটে বিভিন্ন জিনিস এখানে পরিবর্তন করেছে। এখন তারা হয়তোবা আমাদের চাপা ফেলার জন্য এটা করেছে, হয়তোবা তারা চিন্তা করেছে যে অনেকগুলা জিনিস মার্কা তারা নিয়ে আসবে, তার মধ্যে শাপলা কলি একটা, তারা নানাভাবে চিন্তা করতে পারে। আমরা খুব কুইকলি এটা নিয়ে রেসপন্ড করবো, বাট আমরা যেটা কলি হিসেবে চেয়েছিলাম সেটা পাইনি, এবং কেন পাবো না সেটার কোনো ব্যাখ্যাও তাদের কাছ থেকে পাইনি। সো ওই জায়গায় আমরা যে নির্বাচন কমিশনের আমাদের যে বিরোধটা ছিল একটা নৈতিক জায়গা থেকে, সেটা ওইরকম জায়গায় রয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে জুলাই সনদের ব্যাপারে। জুলাই সনদ বা সংস্কার কিন্তু একটা দলের বিষয় না, এই জন্যই কিন্তু আমরা সবাই এখানে যেয়ে বসছিলাম। এবং দেখেন এখন আমরা আলোচনা করছি ইমপ্লিমেন্টেশন মেকানিজমটা নিয়ে।
আসলে কিন্তু আমরা সবাই আগে একমত যেমন কোন ছিল আপনাদের জিনিসগুলো অভিমানের পরেই তো সরকার আবার ঐকমত্য কমিশন আমরা সেটি এখনো সাইন পরিবর্তন করে করিনি, আপনাদের এখন মতো করে ইমপ্লিমেন্টেশন দিলেন। মেকানিজম ক্লিয়ার না। না, আপনারা সরকারের কাছে স্বাগত proposal জানিয়েছেন গিয়েছে। এরপর বলে আপনাদের আমরা পক্ষ কিছু বিষয়ে স্বাগত জানিয়েছি, কিছু বিষয়ের ব্যাপারে আমাদের ধোঁয়াশা আছে। আমরা চেয়েছিলাম ক্ল্যারিটি। এখানে আপনাদের প্রপোজালটা তো আমরা কেউ দেখেই নাই চোখে, প্রপোজালটা যে দেখতে পেরেছি সেটাকে আমরা স্বাগত জানিয়েছি। কিছু না দেখলেও এখানে তো কোনো রিয়াকশন দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা সেটাই বলছিলাম, আমরা প্রপোজাল দেখছি না, তাহলে সেক্ষেত্রে আমরা কি রিয়াকশন দিব। জাস্ট আমি শেষ করে ফেলছি এটা নিয়ে যে এখন ওই সরকারের কাছে যে প্রপোজাল আসছে, আমার মনে হয় আমাদের এই যে ঐক্যটা ধরে রাখার কথা ওনারা বারবার বলেছেন, ছোট ছোট ডিফারেন্সেস অফ ওপিনিয়ন আছে, এটা নিয়ে সরকারের বিরুদ্ধে আমরা খুব চড়াও না হই, আবার একে অন্যের প্রতিও খুব চড়াও না হই। আমাদের যে নির্বাচনের আগের যে এনভায়রনমেন্টটা, ওই এনভায়রনমেন্টটা আমরা কিভাবে ইমপ্রুভ করা যায় এটার জন্য সবাই একসাথে আমরা কাজ করি, যাতে লেভেল প্লেইং ফিল্ড হয়, আমরা সবাই একটা ভোটের আগে ভালো শান্তিপূর্ণ নির্বাচন পাই। পরিবেশের আশা করছেন। আপনাদের তিনজনকে আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকে 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।